হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? যদি রাতারাতি কোনো দেশের সরকার ভেঙে পড়ে আর সেই দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে, তাহলে সেই দেশের কী অবস্থা হতে পারে সেই বিষয়ে আমাদের প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে। কারণ ২০২৪ সালে আমাদের বাংলাদেশেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আর আমাদের আজকের ভিডিওতে আমরা আফ্রিকার সোমালিয়া দেশের এমনই একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের ঘটনা দেখব, যেখানে সোমালিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার বেশ কিছু সাধারণ পরিবার ওই দেশে ফেঁসে গেছিল। আর এই বিপদের মধ্যে কিভাবে ওই দুটো শত্রু দেশের লোকজন একসাথে মিলে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করেছিল, আজকের ভিডিওতে আমরা সেই গল্পটাই দেখব। সম্পূর্ণ সত্যি ঘটনা থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম স্কেপ ফ্রম মোগাদিশু। 2021 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7। তো গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় 1980-র দশক অবধিও সাউথ কোরিয়ার কাছে ইউনাইটেড নেশনের কোনো মেম্বারশিপ ছিল না। এই মেম্বারশিপের জন্য সাউথ কোরিয়ান সরকারের বেশ কিছু আফ্রিকান দেশের ভোট বা সাপোর্টের দরকার ছিল। সেজন্যই 1987 সালে বেশ কিছু সাউথ কোরিয়ান ডিপ্লোম্যাটকে সোমালিয়া দেশের রাজধানী মোগাদিশুতে পাঠানো হয়। সেখানে তাদের কাজ ছিল এই দেশের সরকারের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। যদিও সেই সময় নর্থ কোরিয়াও ইউনাইটেড নেশনের মেম্বারশিপ নেওয়ার জন্য এই সমস্ত আফ্রিকান দেশের সাপোর্ট চাইছিল। আর সেজন্য এই সময় নর্থ কোরিয়া থেকেও বেশ কিছু ডিপ্লোম্যাটকে মোগাদিশুতে পাঠানো হয়। এখন যেহেতু সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়া এই দুটো দেশই একে অপরের শত্রু ছিল, তাই এই দুটো দেশের ডিপ্লোম্যাট আর অ্যাম্বাসেডাররাই চাইছিল সোমালিয়া দেশের সরকার শুধুমাত্র যেন তাদের দেশকেই সাপোর্ট করে। আর এই বিষয়টা নিয়েই সোমালিয়াতে থাকা সাউথ কোরিয়ান আর নর্থ কোরিয়ান ডিপ্লোম্যাটদের মধ্যে মাঝে মাঝেই ঝামেলা হতো। এইভাবে আস্তে আস্তে 3 বছর কেটে গিয়ে চলে আসে 1990 সাল। এখন আমরা বেশ কিছু সাউথ কোরিয়ান ডিপ্লোম্যাটকে দেখতে পাই, যাদের মধ্যে থেকে সবচেয়ে সিনিয়র ডিপ্লোম্যাট আর সাউথ কোরিয়ান অ্যাম্বাসেডারের নাম ছিল মিস্টার হান, আর ওনার সাথে থাকা বাকি দুজনের নাম ছিল কিম আর ক্যাং। আজ এদের প্রত্যেকেরই সোমালিয়ান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে ওনার সাথে একটা মিটিং করার কথা ছিল। এখন ওরা প্রেসিডেন্টকে খুশি করার জন্য নিজেদের দেশ সাউথ কোরিয়া থেকে বেশ অনেক দামি দামি আর ভালো ভালো গিফট নিয়ে আসে। কিন্তু এই সমস্ত গিফট নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় মাঝ রাস্তায় বেশ কিছু গুন্ডা আর দুষ্কৃতীরা এদের উপরে হামলা করে। এখন ওই দুষ্কৃতীরা এদের গাড়ির সমস্ত টায়ারে গুলি করে সেগুলোকে পাংচার করে দেয়, আর তারপর প্রেসিডেন্টের জন্য নিয়ে আসা সেই গিফটের ব্যাগটা লুট করে নিয়ে ওখান থেকে চলে যায়। এই ঘটনায় মিস্টার হান আর বাকি সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিল, কারণ এখন এই গিফটের ব্যাগটা চুরি হয়ে যাওয়ার ফলে এদেরকে খালি হাতেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে হবে। আর তার উপরে এখন এদের গাড়ির সমস্ত টায়ারগুলো পাংচার হয়ে গেছে। এদিকে প্রেসিডেন্টের সাথে ওদের মিটিংয়েরও সময় হয়ে এসেছে, তাই এখন এরা বাধ্য হয়ে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতেই প্রেসিডেন্টের ভবনের দিকে এগোতে শুরু করে। কিন্তু বহু কষ্ট করে সেখানে পৌঁছানোর পর এদেরকে জানানো হয় আজকে ওদের এই মিটিংটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ এখানে আসতে ওদের 15 মিনিট দেরি হয়ে গেছে। এই কথা শুনে মিস্টার হান প্রচণ্ড রেগে যায়, কারণ আজকের এই মিটিংয়ের জন্য উনি 3 মাস আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন। এসব কিছুর মধ্যেই ও লক্ষ্য করে নর্থ কোরিয়ান অ্যাম্বাসেডর মিস্টার রিম এখন প্রেসিডেন্টের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা দেখে মিস্টার হান আর ওনার সঙ্গীদের মনে হয় নর্থ কোরিয়ানরা হয়তো প্ল্যান করেই আজকে এদের এই মিটিংটা ক্যান্সেল করে দিয়েছে। কারণ আজ সকালে যখন ওই দুষ্কৃতীরা এদের উপরে হামলা করেছিল, তখন তারা এদের দামি গাড়ি, মোবাইল, টাকা পয়সা চুরি না করে শুধুমাত্র সেই গিফটের ব্যাগটাই নিয়ে গেছিল। আর সেই একই সাথে এদের গাড়ির টায়ার পাংচার করে দিয়েছিল, যাতে এরা সময়ের মধ্যে সেই মিটিংয়ে পৌঁছাতে না পারে। এখন দেখা যায় সাউথ কোরিয়ানদের এই ধারণাটা একদমই ঠিক ছিল, কারণ এই ঘটনার পরেই আমরা দেখতে পাই টাই নামের একজন নর্থ কোরিয়ান ডিপ্লোম্যাট বেশ কিছু গুন্ডা আর দুষ্কৃতীকে টাকা দিয়েছিল ওই হামলাটা করার জন্য। এই ঘটনার পর এখন সাউথ কোরিয়ানরাও যেভাবেই হোক এটার বদলা নিতে চাইছিল। সেজন্যই পরের দিন সকালে সাউথ কোরিয়ান ডিপ্লোম্যাট ক্যাং একজন রিপোর্টারের সঙ্গে দেখা করে তাকে বেশ কিছু ছবি দেখায়। এখানে দেখা যাচ্ছিল বেশ কিছু সোমালিয়ান পাইরেটদের হাতে নর্থ কোরিয়ার তৈরি করা বেশ কিছু বন্দুক রয়েছে। এখন ক্যাং বলে এই বন্দুকগুলোকে শুধুমাত্র নর্থ কোরিয়ায় তৈরি করা হয়, আর নর্থ কোরিয়ানরা নিজেদের দেশের থেকে সেই বন্দুকগুলো নিয়ে এসে এই পাইরেটসদেরকে সাপ্লাই করছে। এসব কিছু বলেই এখন ক্যাং ওই রিপোর্টারকে এই খবরটা পরের দিনের কাগজে ছাপাতে বলে, যাতে এই দেশের প্রেসিডেন্ট আর সাধারণ মানুষের কাছে নর্থ কোরিয়ার ইমেজটাও অনেক খারাপ হয়ে যায়। এর পরের দিন সকালে এই খবরটা যখন কাগজে ছাপানো হয়, তখন মিস্টার হান সেই কাগজটা নিয়ে একজন বড় সরকারি অফিসারের সঙ্গে দেখা করে। এই লোকটা সোমালিয়ান প্রেসিডেন্টের সমস্ত স্পিচ বা বক্তৃতা লিখতেন। এখন হান ওই লোকটাকে এই খবরের কাগজ দেখিয়ে নর্থ কোরিয়ানদের নামে খুবই উল্টোপাল্টা বলতে থাকে। ও বলে নর্থ কোরিয়ানরা তো তোমাদের দেশের ক্ষতি চায়, কিন্তু আমরা মানে সাউথ কোরিয়ানরা তোমাদের উপকার করতে চাই, তাই তুমি আমাদের সাথে প্রেসিডেন্টের একবার দেখা করার ব্যবস্থা করে দাও। যেটা শুনে ওই লোকটা সরাসরি বলে এই কাজের জন্য আমার ঘুষ লাগবে। আমার 2 ছেলে আমেরিকায় পড়াশোনা করছে,
তুমি তাদেরকে 50,000 টাকার স্কলারশিপের ব্যবস্থা করে দাও, তাহলেই আমি তোমাদের এই কাজটা করে দেব। আর যেহেতু প্রেসিডেন্টের সমস্ত বক্তৃতা আমিই লিখি, তাই আমার এই কাজটা করে দিলে আমি প্রেসিডেন্টের পরবর্তী বক্তৃতার মধ্যে তোমাদের দেশের নামে অনেক ভালো ভালো কথা লিখে দেব। এই কথা শুনে হান খুবই চিন্তায় পড়ে যায়, কারণ ঘুষ দেওয়ার জন্য ওদের দেশের সরকারের কাছ থেকে এত টাকা নিয়ে আসা খুবই কঠিন ব্যাপার ছিল। এখন এই লোকটার সাথে মিটিং শেষ করে ওখান থেকে ফেরার সময় হান আর ক্যাং লক্ষ্য করে ওই লোকটা এখন নর্থ কোরিয়ান অ্যাম্বাসেডর মিস্টার রিমের সঙ্গে দেখা করে হাত মেলাচ্ছে, যেটা দেখে মিস্টার হানের মনে হয় নর্থ কোরিয়ানরা হয়তো ওই লোকটাকে ঘুষ দিয়ে নিজেদের দলে করে নিয়েছে। এটা দেখে এখন মিস্টার হান প্রচণ্ড রেগে গিয়ে সরাসরি মিস্টার রিমকে বলে, আমরা দুজনেই একে অপরের শত্রু, কিন্তু তাই বলে আপনারা গুন্ডা পাঠিয়ে যেভাবে আমাদের ক্ষতি করে আর নিজেরা ঘুষ দিয়ে যেভাবে কাজ করছেন সেটা কিন্তু একদমই ঠিক না। আপনাদের একটু সৎভাবে কাজ করা উচিত। যেটা শুনে মিস্টার রিম সেই খবরের কাগজটা বের করে বলেন, তোমরাও তো খবরের কাগজে মিথ্যে খবর ছাপিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করেছো। আমরা এই দেশের কোনো পাইরেটসকেই বন্দুক সাপ্লাই করিনি। এখানে কথা কাটাকাটি হতে হতে এদের দুই পক্ষের মধ্যেই ঝামেলা বেঁধে যাচ্ছিল, কিন্তু তখনই ওরা বাইরে থেকে একটা বিশাল জোরে বোম বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। বাইরে তাকানোর পর দেখা যায় রাস্তায় তখন সমস্ত লোকজন ছুটোছুটি করছে, আর পুলিশ সেই সমস্ত লোকদেরকে এলোপাতাড়ি বেধড়ক মারধর করছে। দেখে মনে হচ্ছিল হঠাৎ করেই যেন বাইরে দাঙ্গা বেঁধে গেছে। এখন একটু খোঁজ নেওয়ার পর এরা জানতে পারে বেশ কিছু বিদ্রোহীরা মিলে এদের দেশের সরকারের বিরুদ্ধেই আন্দোলন শুরু করে দিয়েছে। এখন তারা এই দেশের প্রেসিডেন্ট আর তার সরকারকে পুরোপুরি ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে, কারণ এই সরকার দেশের সাধারণ মানুষের জন্য কোনো কিছু না করে নিজেরাই সমস্ত টাকা লুট করে খেয়েছে। এখন বাইরে এত ঝামেলা দেখে এদের সবাইকে বাধ্য হয়ে ওই প্রেসিডেন্ট ভবনেই লুকিয়ে থাকতে হয়। অন্যদিকে দেখা যায় সাউথ কোরিয়ান এম্বাসিতে হান আর তার সঙ্গীদের জন্য তাদের পরিবারের লোকেরা খুবই চিন্তা করছিল, কারণ অনেক রাত হয়ে যাওয়ার পরেও তারা এখনো বাড়ি ফিরে আসেনি। এদিকে তার উপরে দেশের এইরকম বাজে অবস্থা, চারিদিকেই দাঙ্গা আর ঝামেলা চলছে। এরা সবাই যখন এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল, তখনই ওরা বাড়ির বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায়। বাইরে যাওয়ার পর দেখা যায় ওদের ড্রাইভার খুবই আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। ওর পুরো শরীরের অনেক জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। দেখে মনে হচ্ছিল ও হয়তো কারো কাছ থেকে অনেক মারধর খেয়ে এখানে পালিয়ে এসেছে। এখন এরা সবাই তাড়াতাড়ি করে এই ড্রাইভারটাকে নিজেদের ঘরের মধ্যে নিয়ে যায়, কিন্তু সেখানে ওর কাটা জায়গাটা পরিষ্কার করার সময় লক্ষ্য করে ওই ড্রাইভারদের কাছে বিদ্রোহীদের চিহ্ন দেওয়া একটা কাপড় রয়েছে, যেটা দেখে এরা সবাই খুবই ভয় পেয়ে যায়। এদের মনে হচ্ছিল এদের এই ড্রাইভারটা হয়তো বিদ্রোহীদের সাথেই রয়েছে। এখন যদি এই দেশের পুলিশ আর সেনাবাহিনী জানতে পারে ওরা এই ড্রাইভারকে নিজেদের বাড়িতে লুকিয়ে থাকতে সাহায্য করেছে, তাহলে হয়তো পুলিশ এদের সবাইকেও গ্রেফতার করে নিয়ে যাবে। এরা সবাই যখন এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল, তখনই ওই ড্রাইভারটাকে খুঁজতে খুঁজতে ওদের বাড়ির বাইরে বেশ কিছু পুলিশ চলে আসে। এখন ওই পুলিশরা বাইরে থেকে এদের দরজায় নক করতে থাকে, আর একবার এরা দরজা খোলার সাথে সাথেই ওরা তল্লাশি চালানোর নাম করে জোর জবরদস্তি এদের ঘরে ঢোকার চেষ্টা করে। যদিও এই বাড়ির লোকজন ওদেরকে আটকিয়ে বারণ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু ওই পুলিশরা এদের কোনো কথাই শুনতে চাইছিল না। এসব কিছুর মধ্যেই ওখানে মিস্টার হান, কিম আর ক্যাং চলে আসে। এখন ওরা পুলিশদেরকে বলে, এই বাড়িটা হলো সাউথ কোরিয়ার সম্পত্তি, তাই এই অ্যাম্বাসির ওপরে তোমাদের দেশের কোনো নিয়ম চলবে না, আর যেহেতু আমরা বারণ করছি তাই তোমরা আমাদের বাড়িতেও ঢুকতে পারবে না। আর এই কথা বলেই ওরা ওই পুলিশদেরকে ওখান থেকে চলে যেতে বলে। এই কথা শুনে ওই পুলিশটা ওদের ওপরে খুবই রেগে যায়, আর বেশ কিছুক্ষণ এদের সাথে ঝামেলা করার পর অবশেষে ওই পুলিশটা তার সমস্ত লোকজন নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ঘরে ঢুকে এরা সবাই দেখতে পায় বাইরে থাকা ওই সমস্ত পুলিশের ভয়ে এখন ওদের ড্রাইভারটাও ওদের ঘর থেকে পালিয়ে গেছিল। যদিও অল্প কিছু দূর যাওয়ার পরেই ওই পুলিশেরা রাস্তার মধ্যে থেকেই সেই ড্রাইভারটাকে খুঁজে বের করে ওকে বেধড়ক মারধর করে ওর মাথা ফাটিয়ে ওকে মেরে ফেলে। এর পরের দিন সকালে সোমালিয়াতে যে কটা দেশের এমবেসি ছিল, এই যেমন আমেরিকান এমবেসি, চাইনিজ এমবেসি, ইটালিয়ান, ইজিপশিয়ান, সাউথ কোরিয়ান, নর্থ কোরিয়ান, টার্কিশ, এই সমস্ত দেশের এমবেসিতেই বিদ্রোহীদের তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়, যে চিঠিতে লেখা ছিল এই সমস্ত দেশের অ্যাম্বাসেডাররা যেন এখন সোমালিয়ান প্রেসিডেন্ট আর সরকারকে সাপোর্ট করা বন্ধ করে দেয়, কারণ বিদেশ থেকে এই দেশের সাধারণ মানুষদের সাহায্য করার জন্য যে টাকা পাঠানো হয়েছিল সেগুলোকে প্রেসিডেন্ট আর তার সরকারের নেতামন্ত্রীরাই চুরি করে নিয়েছে। তাই এখন এরা সবাই এই প্রেসিডেন্ট আর তার সরকারকে ফেলে নিজেদের নতুন সরকার তৈরি করতে চায়। এই অবস্থায় যদি কেউ প্রেসিডেন্ট বা তার নেতামন্ত্রীদেরকে সাহায্য করে, তাহলে বাকি সবার সাথে সাথে তাদেরকেও মেরে ফেলা হবে। এখন শহরের সমস্ত সাধারণ লোকজন রাস্তায় নেমে প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। পুরো শহরের মধ্যে চারিদিকে প্রেসিডেন্টের বিরুদ্ধে পোস্টার ছড়ানো হচ্ছিল। যদিও এই সময় সরকারের তরফ থেকে পুলিশ পাঠিয়ে ওই সমস্ত প্রতিবাদীদেরকে থামানোর চেষ্টা করা হয়। পুলিশ ওই সমস্ত প্রতিবাদীদেরকে মারধর করতে শুরু করে,
কিন্তু তারপরেও একটা সময় প্রতিবাদীদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে পুলিশকে বাধ্য হয়ে ওই শহরের বেশ কিছু বড় বড় সরকারি বিল্ডিংগুলোই পাহারা দিতে হচ্ছিল। এসব কিছু দেখে এখন এই দেশে থাকা সমস্ত বিদেশি লোকজনরা ভয় পেয়ে নিজেদের নিজেদের দেশে ফিরে যেতে শুরু করে। এখন হান আর তার সঙ্গীরা ঠিক করে নেয় ওরা নিজেদের স্ত্রী আর বাচ্চাদেরকে কোরিয়ায় পাঠিয়ে দেবে। আর এই খারাপ সময়েও ওরা নিজেরা এই দেশে থেকে এখানকার সরকারের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। এখন এরা সবাই নিজেদের পরিবারের লোকের জন্য প্লেনের টিকিট কাটতে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় যাওয়ার পর দেখা যায় এখন এই শহরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছিল। যেহেতু দাঙ্গার কারণে এই শহরের সমস্ত দোকান, বাজার, ব্যাংক, অফিস সবকিছুই বন্ধ ছিল, তাই এখন সাধারণ লোকজন খাবারের খোঁজে রাস্তায় পাগলের মতন ছুটোছুটি করছিল। আস্তে আস্তেই চারিদিকে লুটপাট শুরু হয়ে গেছিল। এখন সবকিছু বন্ধ থাকার কারণে হান আর তার সঙ্গীরা নিজেদের পরিবারকে সাউথ কোরিয়ায় পাঠানোর জন্য কোনো প্লেনের টিকিট বুক করতে পারে না। এসব কিছুর মধ্যেই ওরা লক্ষ্য করে যেহেতু এখন এই দেশের সরকার পড়ে গেছে, তাই এই দেশের কারেন্সির ভ্যালুও এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। কেউই এখন এই দেশের মানে সোমালিয়ান কারেন্সি নিতে চাইছিল না। এখন এই দেশে শুধুমাত্র আমেরিকান ডলারের দাম ছিল। যে কোনো কাজের জন্য সবাই শুধুমাত্র ডলার চাইছিল। এখন কোনো রকম প্লেনের টিকিট না পেয়ে এরা সবাই হতাশ হয়ে নিজেদের এম্বাসিতে ফিরে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই রাস্তা থেকে বেশ কিছু বিদ্রোহীরা এদের এম্বাসির উপরে হামলা করে দেয়। এখন তারা বাইরে থেকে বেশ কিছু বড় বড় পাথর আর জ্বলন্ত তেলের বোতল এদের বিল্ডিংয়ের দিকে ছুঁড়ে মারছিল। এদিকে বাইরের রাস্তায় এত লোকের ভিড় দেখে সাউথ কোরিয়ান এম্বাসির ভিতরে থাকা সমস্ত লোকজন প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। এখন ওরা তাড়াতাড়ি করে নিজেদের অফিসে থাকা সমস্ত ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে নষ্ট করে দিতে শুরু করে। কারণ এতদিন ধরে এরা সবাই এই দেশের সরকার আর প্রেসিডেন্টকেই সাপোর্ট করে এসেছিল, আর এখন ওরা প্রেসিডেন্টকে সাহায্য করার সমস্ত ফাইলগুলোই নষ্ট করে দেয়। এদিকে বাইরে ততক্ষণে প্রচুর লোকের ভিড় জমে গেছিল, আর তারা সবাই মিলে এদের এম্বাসির উপরেই অ্যাটাক করছিল। একটা সময় এরা মনে করেছিল আজ হয়তো এরা সবাই এই বিদ্রোহীদের হাতেই মারা যাবে, কিন্তু সৌভাগ্যবশত শেষ মুহূর্তে ওখানে সোমালিয়ান আর্মি এসে ওই বিদ্রোহীদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনায় বেশিরভাগ লোকজন ওখান থেকে পালিয়ে গেলেও যারা সেনাবাহিনীর হাতে ধরা পড়ে গেছিল, সেনাবাহিনীর লোকজন তাদেরকে বেধড়ক মারধর করে তাদের অবস্থা খুবই খারাপ করে দেয়। এমনকি এদের মধ্যে থেকে অনেককেই তো গুলি করে মেরেও ফেলা হয়, যার ফলে মুহূর্তের মধ্যে রাস্তার ওপরে এই দেশের বহু সাধারণ মানুষের মৃতদেহ পড়েছিল। অ্যাম্বাসির ভিতর থেকে হান, ক্যাং আর বাকি সবাই এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ওদের মনে হচ্ছিল এই সমস্ত বিদ্রোহীরা আবার যে কোনো সময় ফিরে এসে এদের উপরে হামলা করতে পারে। সেজন্য সেই রাতে সবকিছু একটু শান্ত হয়ে গেলে এরা সবাই বাইরে বেরিয়ে পুলিশ কমিশনারের কাছে নিজেদের জন্য প্রোটেকশন চাইতে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর কাং সেই পুলিশ অফিসারটাকে দেখতে পায় যে আগের দিন এদের এম্বাসি সার্চ করার জন্য এসেছিল, আর যার সাথে এদের ঝামেলা হয়েছিল। এখন কাংকে দেখে ওই পুলিশটা ইচ্ছা করেই ওকে ভিতরে ঢুকতে দেয় না। ওই পুলিশটা বলে কমিশনার আর সমস্ত অফিসারেরাই এখন ব্যস্ত আছে, কেউই তোমার সঙ্গে দেখা করতে পারবে না। যদিও কাং খুব ভালোভাবেই বুঝতে পারে ওই পুলিশটা ওকে ইচ্ছা করে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সেজন্য এখন কাং বাইরে রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে নিজের গাড়ির হর্ন বাজিয়ে চিৎকার করে কমিশনারকে ডাকতে শুরু করে, যেটা দেখে ওই পুলিশটা কাংয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, তুমি যদি এখনই চুপচাপ এখান থেকে না চলে যাও তাহলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। তখন কাং বলে, আমাদের এম্বাসিতে তোমাদের পুলিশ কমিশনার আর সমস্ত পুলিশেরই ফাইল আছে। একবার যদি সেই গোপন ফাইলগুলো বিদ্রোহীদের হাতে চলে যায় তাহলে তোমাদেরও কিন্তু বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আর তাছাড়া এখন তোমাদের দেশের কারেন্সির কোনো দাম নেই, পুরো দেশে সবাই খালি ডলার চাইছে, আর আমাদের কাছে ডলার আছে। এখন তোমরা যদি আমাদের এম্বাসিতে গিয়ে পুলিশ প্রোটেকশন দাও তাহলে আমরা তোমাদেরকে অনেক আমেরিকান ডলার দেব, যেগুলোকে তোমরা এই খারাপ সময়েও ব্যবহার করতে পারবে। এসব কিছু শুনে এখন ওই পুলিশটা কাংয়ের কথায় রাজি হয়ে যায়। এরপর আগামী বেশ কিছুদিনের মধ্যেই এই শহরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। প্রথমের দিকে যেটা শুধুমাত্র সাধারণ মানুষদের প্রতিবাদ আর লড়াই ছিল, আস্তে আস্তে সেই প্রতিবাদের মধ্যে এখন সোমালিয়ান পাইরাটরা এসে বিদ্রোহ করতে শুরু করে। এখন পাইরাটসরা শহরের রাস্তায় বন্দুক হাতে ঘোরাঘুরি করছিল, আর তারা নিজেদের ইচ্ছা মতনই সাধারণ মানুষদেরকে দেশদ্রোহী ঘোষণা করে তাদেরকে গুলি করে মেরে ফেলছিল। খুবই অল্প সময়ের মধ্যে রাস্তায় এই সমস্ত বন্দুকধারী পাইরেটসদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যেতে শুরু করে। একটা সময় দেখা যায় এই শহরের ছোট বাচ্চাদের হাতেও বন্দুক রয়েছে। এখন পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে গেছিল যে বিদেশিদের সাথে সাথে এখন এই দেশের সাধারণ মানুষরাও এখান থেকে পালাতে চাইছিল। এর পরের দিন সকালে হান আর ক্যাং সরাসরি এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে সাউথ কোরিয়ায় ফিরে যাওয়ার জন্য একটা প্লেনের ব্যবস্থা করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় এয়ারপোর্টে তখন আগে থেকেই প্রচুর মানুষের ভিড় জমেছিল। এখন এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে প্লেনের খুবই শর্টেজ রয়েছে, তাই এদের সবাইকে সাউথ কোরিয়ায় নিয়ে যাওয়ার জন্য কোনো প্লেন দেওয়া সম্ভব না।
অন্যদিকে নর্থ কোরিয়ান এম্বাসিতেও মিস্টার রিম আর টাইও নিজেদের পুরো পরিবার নিয়ে নিজেদের দেশে ফিরে যেতে চাইছিল, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পথেই আর্মির একটা চেক পয়েন্টে এদের গাড়ি আটকে দিয়ে বলা হয় আজ থেকেই পুরো শহরে লকডাউন লাগিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে স্পেশাল পারমিশন ছাড়া কেউই রাস্তায় চলাফেরা করতে পারবে না। পারমিশন ছাড়া রাস্তায় বেরোলেই সেনাবাহিনী তাদেরকে মেরে ফেলবে। এই কথা শুনে এখন সেই রাতে টাই সেই গুন্ডাটার সঙ্গে যোগাযোগ করে যাকে দিয়ে ও সাউথ কোরিয়ানদের কাছ থেকে প্রেসিডেন্টের সেই গিফটের ব্যাগটা চুরি করিয়েছিল। এখন টাই ওই গুন্ডাটাকে নিজের বাড়িতে ডেকে ওকে এদের সবার জন্য ট্রাভেল পাস জোগাড় করে দিতে বলে, যাতে সেটা নিয়ে এরা সবাই সুরক্ষিতভাবে এয়ারপোর্টে যেতে পারে। এখন টাই খুবই বিশ্বাস করে ওই গুন্ডাটাকে নিজেদের এম্বাসির ভিতরে নিয়ে আসে, কিন্তু ওই গুন্ডাটা এদেরকে ধোঁকা দিয়ে নিজের সাথে বেশ কিছু লোকজন নিয়ে এসে এদের এই পুরো এম্বাসিটাকে লুট করে নেয়। ওরা এখানে থাকা সমস্ত দামি দামি জিনিসপত্র, টাকা পয়সা, খাবার দাবার সবকিছু লুট করে নেয়। এসব কিছুর মধ্যেই এদের মধ্যে থেকে একজন একটা নর্থ কোরিয়ান মেয়ের সঙ্গে খুবই উল্টোপাল্টা অসভ্যতামি করার চেষ্টা করে, যেটা দেখে টাই এই জিনিসটার প্রতিবাদ করে ওদেরকে আটকিয়ে দেয়। যেটা দেখে ওই গুন্ডারা খুবই রেগে গিয়ে টাইকে প্রচণ্ড উল্টোপাল্টা মারধর করে ওর অবস্থা খুবই খারাপ করে দেয়। এরপর ওরা গাড়ি ভর্তি করে সমস্ত জিনিসপত্র লুটপাট করে এখান থেকে চলে যায়। এই ঘটনার পর নর্থ কোরিয়ান এম্বাসির লোকজনরা এতটাই ভয় পেয়ে গেছিল যে ওরা সবাই ঠিক করে নেয় আজ রাতেই ওরা এখান থেকে পালিয়ে চাইনিজ এম্বাসিতে গিয়ে লুকিয়ে থাকবে, কারণ এই মুহূর্তে ওদের কাছে খাবার, জল, টাকা পয়সা, ওষুধ কিছুই ছিল না। আর তাছাড়া যেহেতু ওদের এম্বাসিটা খুবই ছোট ছিল, তাই বাইরে থেকে যে কেউ চাইলে খুব সহজেই ভিতরে ঢুকে পড়তে পারত। সেজন্য এখন এরা সবাই বেশি সময় নষ্ট না করে রাতের অন্ধকারে পায়ে হেঁটেই চাইনিজ এম্বাসির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ ওই গুন্ডারা এদের গাড়িগুলো চুরি করে নিয়ে গেছিল। এখন যেহেতু এদের কাছে কোনো রকম ট্রাভেল পাস ছিল না, তাই শহরের রাস্তা দিয়ে এদের সবাইকে খুবই লুকিয়ে লুকিয়ে যেতে হচ্ছিল। রাস্তায় বেরোনোর পর ওরা দেখতে পায় এখন পুরো শহরের চারিদিকেই আগুন জ্বলছে। চারিদিকে এই সমস্ত লুটপাট আর দাঙ্গার মধ্যে রাস্তায় বহু নিরীহ মানুষের মৃতদেহ পড়ে আছে। শহরের রাস্তায় বাচ্চারা অনেক বড় বড় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে। এখন বেশ কিছু দূর এগোনোর পর ওরা দেখতে পায় চাইনিজ এম্বাসিতে যাওয়ার রাস্তার মাঝখানেই বেশ কিছু বিদ্রোহীরা নিজেদের একটা ঘাঁটি বানিয়ে নিয়েছে। এখন এই অবস্থায় এরা আর কোনোভাবেই চাইনিজ এম্বাসিতে যেতে পারবে না। এখন এরা ওই বিদ্রোহীদের হাত থেকে পালিয়ে শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে সাউথ কোরিয়ান এম্বাসির সামনে চলে আসে। এখন মিস্টার রিম ঠিক করে নেয় এই অবস্থায় মহিলা আর বাচ্চাদের নিয়ে ওদের রাস্তায় থাকা একদমই ঠিক হবে না, তাই সাউথ কোরিয়া ওদের সবচেয়ে বড় শত্রু হলেও এখন ওরা তাদের কাছেই সাহায্য চাইবে। যদিও টাই ওনাকে এই কাজটা করতে বারণ করে, তখন মিস্টার রিম বলেন আমি তোমাদের সবাইকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাই না। এই কথা বলেই উনি সাউথ কোরিয়ান এম্বাসির সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে ওদের কাছে সাহায্য চাইতে শুরু করে। দেখা যায় তখন সাউথ কোরিয়ান এম্বাসির ভিতরে বেশ অনেকগুলো পুলিশ পাহারায় দাঁড়িয়েছিল। ক্যাং ডলারের লোভ দেখিয়ে ওই পুলিশদেরকে এখানে নিয়ে এসেছিল। এখন বাইরে থেকে মিস্টার রিম বলেন বিদ্রোহীরা আমাদের পুরো এম্বাসিটাই নষ্ট করে দিয়েছে, তাই এখন আমাদের কাছে যাওয়ার মতন কোনো জায়গা নেই। এই মুহূর্তে আমাদের সাথে অনেক মহিলা আর বাচ্চারা রয়েছে, তাই আপনারা দয়া করে আমাদেরকে ভিতরে আসতে দিন। যদিও প্রথমের দিকে মিস্টার হান কোনোভাবেই ওদেরকে সাহায্য করতে চাইছিল না, কিন্তু তখনই উনি লক্ষ্য করেন বেশ কিছু বিদ্রোহীরা দূরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এদের এম্বাসির দিকে এগিয়ে আসছে, যেটা দেখে এখন উনি তাড়াতাড়ি করে এদের সবাইকে রাস্তা থেকে ভিতরে নিয়ে আসেন। এখন এদের পুরো বডি ভালো করে তল্লাশি চালিয়ে আর এদের সবার কাছ থেকে তাদের পাসপোর্টগুলো নিয়ে তারপরেই এদেরকে ঘরের ভিতরে ঢোকানো হয়। এখন এই নর্থ কোরিয়ান লোকদেরকে দেখে ওখানে দায়িত্বে থাকা পুলিশরা ক্যাংকে বলে তোমরা যে অতিরিক্ত লোকদেরকে নিয়ে এসেছো তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যও আমাদের অতিরিক্ত ডলার লাগবে। তখন ক্যাং বলে আমাদের কাছে যতটা ডলার ছিল আমরা সবটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি, এখন আমাদের কাছে আর কিছুই নেই। এই কথা শুনে ওই পুলিশ আর তার সঙ্গীরা এদেরকে কিছু না জানিয়েই ওখান থেকে চলে যায়। এরপর রাতের বেলায় সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়া এই দুই শত্রু দেশের লোকজনই একসাথে ডিনার করতে বসে, কিন্তু এখানে প্রথমের দিকে নর্থ কোরিয়ানরা কোনো খাবারই খেতে চাইছিল না। ওদের মনে হচ্ছিল সাউথ কোরিয়ানরা হয়তো ওদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, যেটা দেখে এখন মিস্টার হান ওদের প্লেটের থেকেই খাবার তুলে খেতে শুরু করেন। এটা দেখে অবশেষে নর্থ কোরিয়ানরা এদেরকে বিশ্বাস করে নিশ্চিন্ত মনে খাবার খেতে শুরু করে। এরা সবাই যখন খাওয়া দাওয়া করছিল তখন ক্যাং উঠে গিয়ে পাশের ঘর থেকে লুকিয়ে লুকিয়ে এদের সবার বেশ কিছু ছবি তুলে নেয়, যাতে ও পরে নিজের দেশে গিয়ে সবাইকে এটা দেখাতে পারে কিভাবে বিপদের সময় নর্থ কোরিয়ানরা ওদের কাছে সাহায্য চাইতে এসেছিল। আর পরবর্তীকালে এই ছবি দেখিয়েই ও যেন নর্থ কোরিয়ানদেরকে অপমান করতে পারে। এরপর রাতের বেলায় ক্যাং লুকিয়ে লুকিয়ে সমস্ত নর্থ কোরিয়ানদের পাসপোর্ট নিয়ে তাদেরকে সাউথ কোরিয়ার নাগরিক বানানোর জন্য একটা ফর্ম তৈরি করতে শুরু করে। ও চাইছিল গোপনভাবে নর্থ কোরিয়ানদেরকে দিয়ে এই কাগজে সই করিয়ে ওদেরকে সাউথ কোরিয়ার নাগরিক বানিয়ে নিতে, কিন্তু এই কাজটা করার সময় নর্থ কোরিয়ান ডিপ্লোম্যাট টাই ওকে হাতে নাতে ধরে ফেলে।
আর এটা দেখার পর টাই খুবই রেগে গিয়ে ক্যাংয়ের সাথে ঝামেলা আর মারামারি শুরু করে দেয়। এখন এই মারামারির আওয়াজ শুনে ওখানে বাকি সবাই এসে ওদের এই ঝামেলাটা থামিয়ে দেয়। এখন সমস্ত ঝামেলার কারণ শোনার পর মিস্টার হান মিস্টার রিমকে বলে, ক্যাং আপনাদের যে নাগরিকত্ব পরিবর্তনের ফর্ম তৈরি করছিল সেই ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি কিন্তু ওকে এই কাজটা করতে বলিনি, ও নিজে থেকেই এটা করেছে। আপনি যেন আমাদেরকে ভুল বুঝবেন না। তখন মিস্টার রিম বলেন, তোমরা তো খারাপ কিছু করোনি, তোমাদের জায়গায় আমরা থাকলে হয়তো এই একই কাজটাই করতাম। এরপর সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়া এই দুই দেশের লোকরাই একসাথে মিলে এই দেশ থেকে পালানোর প্ল্যান করতে শুরু করে। ওরা সবাই মিলে ঠিক করে নেয়, যেহেতু এখন এই দেশের সরকার পড়ে গেছে, তাই এখন ওরা এই দেশে থাকা অন্যান্য শক্তিশালী দেশের অ্যাম্বাসির কাছে সাহায্য চাইবে। যেহেতু সাউথ কোরিয়ার সাথে ইটালির সম্পর্ক ভালো ছিল, তাই কাল সকালে সাউথ কোরিয়ানরা ইটালিয়ান অ্যাম্বাসিতে সাহায্য চাইতে যাবে। আবার অন্যদিকে নর্থ কোরিয়ার সাথে ইজিপ্টের সম্পর্ক ভালো ছিল, তাই কাল সকালে নর্থ কোরিয়ানরা ইজিপশিয়ান অ্যাম্বাসিতে সাহায্য চাইতে যাবে। এখন এই প্ল্যান মতন পরের দিন ভোরবেলায় ওরা দুটো আলাদা আলাদা গাড়ি নিয়ে ইজিপশিয়ান আর ইটালিয়ান অ্যাম্বাসির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও রাস্তায় যাওয়ার পথে বেশ কিছু বিদ্রোহীরা ওদেরকে দেখতে পেয়ে ওদের গাড়ির ওপরে গুলি চালাতে শুরু করে, কিন্তু এরা সবাই কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর হান আর ক্যাং মিলে ইটালিয়ান অ্যাম্বাসিতে গিয়ে ওখানকার অ্যাম্বাসেডারের কাছে সাহায্য চায়। সবকিছু শোনার পর ইটালিয়ান অ্যাম্বাসেডর বলেন, যেহেতু তোমাদের দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো, তাই আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো, কিন্তু তোমাদের সাথে থাকা ওই সমস্ত নর্থ কোরিয়ানদেরকে আমরা সাহায্য করতে পারবো না, কারণ তাদের সাথে আমাদের দেশের সম্পর্ক মোটেও ভালো না। এই কথা শুনে হান আর ক্যাং খুবই চিন্তায় পড়ে যায়, কারণ মিস্টার হান এখন কোনোভাবেই ওদেরকে এই জায়গায় ফেলে রেখে যেতে চাইছিল না। এখন একটু ভাবনা চিন্তা করার পর মিস্টার হান বলেন, ওই সমস্ত নর্থ কোরিয়ানরা নিজেদের দেশের নাগরিকত্ব পরিবর্তন করে আমাদের দেশের নাগরিক হয়ে গেছে, আর এখন যেহেতু ওরা আমাদের দেশের নাগরিক, তাই আপনি চাইলে ওদেরকে সাহায্য করতেই পারেন। যেটা শুনে ইটালিয়ান অ্যাম্বাসেডর বলেন, হ্যাঁ, এই রকমটা হলে আমি তোমাদেরকে সাহায্য করতেই পারবো। ঠিক আছে, আজ বিকাল 4টের মধ্যেই তোমরা ওদের সবাইকে নিয়েই আমাদের অ্যাম্বাসিতে চলে এসো। আজ রাতেই এখান থেকে রেড ক্রসের একটা মেডিকেল প্লেন ছাড়বে, তোমরা সেই প্লেনে করে এখান থেকে চলে যেতে পারবে। অন্যদিকে নর্থ কোরিয়ানরা যখন ইজিপশিয়ান অ্যাম্বাসিতে সাহায্য চাইতে যায়, তখন সেখান থেকে ওদেরকে বারণ করে দেওয়া হয়। ইজিপশিয়ান অ্যাম্বাসি থেকে জানানো হয়, আমাদের কাছে আমাদের নিজেদের দেশের লোকের জন্যই পর্যাপ্ত পরিমাণ প্লেন নেই, তাই এই অবস্থায় আমরা তোমাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এই কথা শুনে মিস্টার রিম আর টাই খুবই হতাশ হয়ে ওখান থেকে ফিরে আসে। এদিকে হান আর ক্যাংও তাড়াতাড়ি করে নিজেদের অ্যাম্বাসিতে ফিরে এসে সবাইকে সমস্ত ঘটনাটা জানিয়ে দেয়, যে আজ বিকেল 4টের মধ্যে ওদেরকে যেভাবেই হোক ইটালিয়ান অ্যাম্বাসিতে পৌঁছাতে হবে। কিন্তু সমস্যা হলো, এই সময় রাস্তায় প্রচুর বিদ্রোহীরা থাকবে, তাই ওই বিদ্রোহীদের হাত থেকে বাঁচার জন্য এরা সবাই নিজেদের গাড়িটাকে এখন পুরোপুরি বুলেট প্রুফ তৈরি করে নেয়। এরা নিজেদের গাড়ির চারিদিকে মোটা মোটা বই, কাঠের দরজা আর বালির বস্তা বেঁধে নেয়, যাতে গাড়ির ভিতরে সহজে গুলি ঢুকতে না পারে। এইরকমভাবে এরা টোটাল 4টে গাড়িকে বুলেট প্রুফ তৈরি করে নেয়। এরপর বাইরে যখন আজানের আওয়াজ শোনা যায়, তখনই ওরা নিজেদের গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, কারণ যেহেতু এই সময় সবাই নামাজ পড়তে ব্যস্ত থাকবে, তাই কেউই এদের ওপরে হামলা করতে পারবে না। এখন এই সুযোগে এরা সবাই তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে ইটালিয়ান অ্যাম্বাসির দিকে এগোতে শুরু করে। রাস্তার মাঝখানে অনেক মানুষের মৃতদেহ পড়েছিল, আর এদেরকে সেই সমস্ত মৃতদেহের ওপর দিয়েই গাড়ি চালিয়ে যেতে হচ্ছিল। এইভাবে বেশ কিছু দূর এগোনোর পরেই ওরা একটা আর্মির চেকপোস্টে পৌঁছে যায়। সেখানে চারিদিক দিয়ে সমস্ত সোমালিয়ান আর্মিরা এদের দিকে বন্দুক তাক করে ধরে। এখন ক্যাং, মিস্টার হান আর বাকি সবাই নিজেদের গাড়ির ভিতর থেকেই এদেরকে সমস্ত পাসপোর্ট আর ডকুমেন্টস দেখাতে শুরু করে। কিন্তু এই সময় এদের পিছনের গাড়ি থেকে একজন কাঁচ খুলে বাইরে সাদা পতাকা বের করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পতাকার সাদা কাপড়টা পড়ে গিয়ে শুধুমাত্র লাঠিটাই বাইরে বেরিয়ে থাকে। দূর থেকে সেই লাঠি দেখে সেনাবাহিনীরা মনে করেছিল ওরা হয়তো বন্দুক বের করে এদের উপরে গুলি চালাতে চাইছে। সেজন্য এখন সমস্ত সেনাবাহিনীরা ওদের গাড়ির ওপরে প্রচণ্ড পরিমাণ গুলি চালাতে শুরু করে। এখন কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে এদেরকে নিজেদের গাড়ি নিয়ে আবার পিছিয়ে আসতে হয়। এখন ওরা পাশের অন্য একটা রাস্তা দিয়ে ইটালিয়ান অ্যাম্বাসির দিকে এগোতে শুরু করে, কিন্তু ওই সোমালিয়ান সৈনিকরা এত সহজে এদেরকে ছাড়তে চাইছিল না। ওরা একটা মেশিন গান লাগানো গাড়ি নিয়েই পিছন দিক দিয়ে গুলি করতে করতে এদেরকে তাড়া করতে শুরু করে, কিন্তু যেহেতু এদের গাড়িটা বুলেট প্রুফ করা ছিল, তাই কোনো গুলি সহজে ভিতরে ঢুকতে পারছিল না। এখন রাস্তা দিয়ে পালাতে পালাতে ওরা ভুল করে একটা বিদ্রোহীদের এলাকায় চলে আসে। এখন সেনাবাহিনীর সাথে সাথে এই বিদ্রোহীরাও এদের উপরে গুলি চালাতে শুরু করে। এটা দেখে এরা সবাই আলাদা আলাদা হয়ে 4টে গাড়ি নিয়ে চারদিকে পালিয়ে যায়। এইভাবে ওরা সবাই আলাদা আলাদা রাস্তা দিয়ে সঠিক সময়ের মধ্যে ইটালিয়ান অ্যাম্বাসির সামনে এসে পৌঁছায়। কিন্তু দেখা যায় এখন ওদের 4টে গাড়ির মধ্যে থেকে শুধুমাত্র 3টে গাড়ি এখানে আসতে পেরেছিল। এখন এরা সবাই গাড়ি থেকে বাইরে বেরিয়ে সাদা পতাকা হাতে নিয়ে ইটালিয়ান অ্যাম্বাসির দরজার দিকে এগোতে শুরু করে।
কিন্তু এতক্ষণে বিদ্রোহীরাও এদের পিছন পিছন ওই জায়গায় চলে আসে, আর এখন তারা দূর থেকেই এদের দিকে গুলি চালাতে শুরু করে। কিন্তু সেই সময় ইটালিয়ান এম্বাসির ভিতরে পাহাড়ে থাকা ইটালিয়ান সৈনিকরা এই বিদ্রোহীদের দিকে গুলি চালিয়ে ওদেরকে ওখানেই থেমে যেতে বলে। এসব কিছুর মধ্যেই পাশের রাস্তা দিয়ে ওদের 4 নম্বর গাড়িটাও এখানে চলে আসে, যে গাড়িটাকে টাই চালাচ্ছিল। দেখা যায় এই গাড়িটার পিছনেই সোমালিয়ান সৈনিকদের মেশিন গান লাগানো সেই গাড়িটা ছিল। এখানে আসার পর টাই নিজের গাড়িটা দাঁড় করানোর সাথে সাথেই ওই সোমালিয়ান সৈনিকদের গাড়ি থেকে এদের গাড়ির দিকে বেশ অনেকগুলো গুলি চালানো হয়। কিন্তু সেই সময় ইটালিয়ান সৈনিকরা ভিতর থেকে জোরে জোরে চিৎকার করে এই সোমালিয়ান সৈনিকদেরকেও থেমে যেতে বলে। ওরা বলে এই ইটালিয়ান এম্বাসি হলো ইটালি দেশের সম্পত্তি, তাই তোমরা আমাদের এই এলাকায় এসে কোনো রকম ঝামেলা করতে পারবে না। এই কথা শুনে এখন বাইরে থাকা বিদ্রোহী আর সোমালিয়ান সৈনিকরা শান্ত হয়ে ওখান থেকে চলে যায়। এরপর ইটালিয়ান এম্বাসির দরজা খুলে এদের সবাইকে ভিতরে আসতে বলা হয়। কিন্তু দেখা যায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও টাই তার গাড়ি থেকে বাইরে বেরোচ্ছে না। এখন ওরা তাড়াতাড়ি করে ওর গাড়ির দরজা খোলার পর দেখতে পায় শেষে চালানো সোমালিয়ান সৈনিকদের ওই গুলি লেগে টাই মারা গেছে। এটা দেখে এখন এরা প্রত্যেকেই প্রচণ্ড দুঃখে কষ্টে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর টাইয়ের মৃতদেহটা ইটালিয়ান এম্বাসিতেই ভালো করে কবর দেওয়া হয়। সেখানে সবাই মিলে ওর আত্মার শান্তি কামনা করে। এখানে দেখা যায় যে প্লেনটা আজ রাতে আসার কথা ছিল সেটা এসেছিল পরের দিন সকালবেলায়। সেজন্য পরের দিন সকালবেলায় এই ইটালিয়ান এম্বাসির সমস্ত লোকজন আর ওই সমস্ত কোরিয়ানদেরকে বেশ কিছু বাসে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। যখন এরা সবাই এয়ারপোর্টে যাচ্ছিল তখন ইটালিয়ান সরকার সোমালিয়ান সেনাবাহিনী আর বিদ্রোহীদের কাছে সিজ ফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, যার মানে যতক্ষণ না অবধি এরা সবাই সুরক্ষিতভাবে এয়ারপোর্টে পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি কেউই যুদ্ধ করতে পারবে না, আর কেউই এদের এই গাড়ির ওপরে হামলা করতে পারবে না। এখন এরা শহরের মাঝখান দিয়ে সেনাবাহিনী আর বিদ্রোহীদের অনেক চেকপোস্ট পার করে এয়ারপোর্টে পৌঁছে যায়। আর সেখান থেকে অবশেষে এরা সবাই রেড ক্রসের একটা বড় প্লেনে করে এই ভয়াবহ দেশ ছেড়ে নিজেদের দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে মিস্টার রিম আর নর্থ কোরিয়ার বাকি সমস্ত লোকজন ওদেরকে সাহায্য করার জন্য সাউথ কোরিয়ান লোকদেরকে মন থেকে ধন্যবাদ জানায়। এখন এদের সবাইকে এই প্লেনে করে কেনিয়া নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকেই এরা সবাই নিজেদের নিজেদের দেশের উদ্দেশ্যে আলাদা হয়ে যাবে। আর কেনিয়ার এয়ারপোর্টেই এদের দুজনের দেশ থেকেই বেশ কিছু সরকারি অফিসাররা এদেরকে নিতে আসবে। তাই এখন এরা সবাই ঠিক করে নেয় প্লেনের মধ্যে এরা সবাই নিজেদের মধ্যে কথা বলছে ঠিকই, কিন্তু একবার এই প্লেন থেকে এয়ারপোর্টে নেমে যাওয়ার পর এরা আর কেউই নিজেদের মধ্যে কোনোভাবে কথা বলবে না। আর এই কদিন ধরে ওরা সবাই যে একে অপরকে সাহায্য করে বন্ধুর মতন থেকেছিল সেই ব্যাপারেও ওরা কাউকে কিছুই জানাবে না, না হলে এদের প্রত্যেককেই অনেক সমস্যায় পড়তে হবে। এখন প্ল্যান মতন এরা ঠিক তেমনটাই করে। এয়ারপোর্টে নামার সাথে সাথেই এরা সবাই একে অপরকে না চেনার অভিনয় করতে করতে ওখান থেকে চলে যায়। এখন এদের দুই দেশ থেকেই বেশ কিছু সরকারি অফিসাররা এদেরকে নেওয়ার জন্য এসেছিল। এখন সবশেষে এরা সবাই আলাদা আলাদা গাড়িতে উঠে নিজেদের নিজেদের দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সবশেষে এরা সবাই একে অপরকে ভালোভাবে বিদায় জানাতে না পারলেও মন থেকে এরা সবাই একে অপরের ভালো বন্ধু হয়ে গেছিল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে।